আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, ফিনান্স ব্যাংকিং বিমার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি নাসির ফারুক, প্রভাষক, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা ঝুঁকি এবং মুনাফার হার অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ফিনান্স ব্যাংকিং বিমা এর প্রথম পত্রের ঝুঁকি এবং মুনাফার হার এই অধ্যায়টি থেকে এটি আমার পঞ্চমতম ক্লাস নিচ্ছি। এখানে আজকে আমরা আলোচনা করব সাধারণত ঝুঁকি এবং মুনাফার হারের ক্ষেত্রে দুই ধরনের অঙ্ক থাকে। একটি হলো যদি বছর দেওয়া থাকে, আমরা লাস্ট ক্লাসে বছর যে বছর দেওয়া থাকে বা বছর দেওয়া থেকে যে অঙ্কগুলো যেভাবে করতে হয় সেটি নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব যদি সম্ভাবনা দেওয়া থাকে, অর্থাৎ প্রশ্নে যদি সম্ভাবনা থাকে তাহলে সূত্রগুলা কেমন হবে এবং সেই ধাঁচের অঙ্কগুলা কেমন। জাস্ট আজকে আমরা এই ধরনের একটি ম্যাথ করার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা স্টার্ট করি। আমরা দেখি যে যদি সম্ভাবনা দেওয়া থাকে, অর্থাৎ যদি সম্ভাবনাকে সাধারণত পি দ্বারা প্রকাশ করে, সম্ভাবনা দেওয়া থাকে প্রশ্নে, তাহলে আমাদের সূত্রগুলো কি কি হবে দেখি প্রিয় শিক্ষার্থী। আমরা দেখি 1 নাম্বার, সেটা হলো গড় মুনাফার হার। আমরা লিখতে পারি গড় মুনাফার হারকে লেখা যায় আর ভার। আমরা যদি নিচে নিচে লিখতে যাই তাহলে আমরা লিখতে পারি আর ভার সমান সমান R1 ইন্টু P1 প্লাস R2 ইন্টু P2 প্লাস R3 ইন্টু P3 ডট ডট। অর্থাৎ যদি 5 বছর থাকে এখানে 5টি ডাটা হবে, যদি 7 বছর থাকে 7টি ডাটা, যদি 10 বছর থাকে তাহলে 10টি ডাটা। এইভাবে অনেকগুলো ডাটার মান থাকবে একত্রে। এটা হলো জাস্ট যদি গড় মুনাফার হারের ক্ষেত্রে সম্ভাবনার মান অর্থাৎ পি এর মান থাকলে সূত্র এটা হবে। 2 নাম্বার হলো জাস্ট আমাদের দুইটি সূত্রের ক্ষেত্রে ভিন্ন, সেটা হলো পরিমিত ব্যবধান। এটা আরেকটা নাম হলো আদর্শ বিচ্যুতি। প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে এটাকে বলা হয়ে থাকে সাধারণত পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি। এই পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতিকে সাধারণত সিগমা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এখানে তোমাদের যদি আমরা দেখাতে চাই তাহলে সিগমা সমান সমান একটা মান হবে, যে প্রিয় শিক্ষার্থী দেখো, দেখো এখানে পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতিকে যদি আমরা সিগমা দ্বারা প্রকাশ করি, সিগমাটা এইভাবে প্রকাশ করা যায়, অথবা জাস্ট উল্টা 6 লিখলে চলে। তাহলে সিগমা সমান সমান এখানে যে সূত্রটা ভিন্ন হবে, আমাদের আগে সূত্রতে ছিল R1 মাইনাস আর ভার হোল স্কয়ার, বাট এখানে কিছু ছিল না, বাট যেহেতু এখানে সম্ভাবনা চলে আসছে যার কারণে আমরা P1 প্লাস এইভাবেই R2 মাইনাস আর ভার হোল স্কয়ার P2 প্লাস ডট ডট। অর্থাৎ যদি 5 বছরের ডাটা থাকে 5 বছরের ডাটার মান বসাবো, যদি 7 বছর থাকে আমরা 7 বছর বসাবো। আমাদের দ্বিতীয় নাম্বার ছিল সেটা হলো বিভেদাঙ্ক। বিভেদাঙ্ক আমরা নির্ণয় করতেছি। প্রিয় শিক্ষার্থী দেখো, বিভেদাঙ্ককে সিবি দ্বারা, সিবির ফুল মিনিং হলো কোভেরিয়েন্স। তাহলে সিবি সমান সমান আমরা সিম্পল একটা সূত্র আছে মাত্র, সেটা হলো সিগমা ডিভাইডেড আর ভার। অর্থাৎ এই সিগমার মানকে এটা দ্বারা ভাগ করলে একে যদি 100 দ্বারা গুণ দেই আমরা যে মানটা পাবো সেটা হলো সিবি বা কোভেরিয়েন্সকে প্রকাশ করা হয়ে থাকে। সো প্রিয় শিক্ষার্থী, আমরা এই ধাঁচের অর্থাৎ এই সূত্র অনুযায়ী আমরা যে ম্যাথগুলো করতে হবে সেই ম্যাথগুলো বা সেই ম্যাথের স্ট্রাকচারটা কেমন থাকে সেটা আমরা দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী দেখো, তোমরা আমরা একটা অঙ্ক দিচ্ছি মেইন বই অনুযায়ী। যেমন আমরা একটা ছক যদি ফলো করে থাকি, এখানে এখানে লিখছে আয়ের হার বা আয়ের হার যে আয়ের হারকে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, আর এখানে বলা হয়েছে সম্ভাবনা। সম্ভাবনাকে প্রিয় শিক্ষার্থী পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখি প্রথম বছর আয়ের হার ছিল 8%, তার সম্ভাবনা ছিল 20%। আমাদের দ্বিতীয় বছর আয়ের হার আসছে 12% এবং তার সম্ভাবনা হয়েছে 15%।
আমাদের তৃতীয় বছর আয়ের হার 16% এবং তার সম্ভাবনা 20%। চতুর্থ বছর সম্ভাবনা 30%, তার আয়ের হার হলো 20%। 15 বছর পঞ্চমতম বছরে হলো আয়ের হার 25%, তার সম্ভাবনা হলো 15%। প্রিয় শিক্ষার্থী, জাস্ট আমাদের এইটুকু দেওয়া আছে। তোমাদেরকে চাবে যা যা চাবে সেটা হলো গড় মুনাফার হার, চাবে হলো আদর্শ বিচ্যুতি। প্রিয় শিক্ষার্থী, 3 নাম্বার চাবে বিভেদাঙ্ক নির্ণয় করো। এই 3 ধরনের ম্যাথ সাধারণত আমাদের পরীক্ষা প্রিয় শিক্ষার্থী দিয়ে থাকে, যার কারণে আমরা এই 3 ধরনের ম্যাথ করার জন্য সাধারণত এই 3 ধাঁচের ম্যাথগুলো পরীক্ষা সবসময় আমাদের কমন এসে থাকে। সো আমরা আজকে এই রিলেটেড, অর্থাৎ স্ট্রাকচারটা এরকম থাকবে যে আয়ের হার দেওয়া থাকবে, সম্ভাবনা থাকবে। আমাদের পরীক্ষায় 2 ধরনের স্ট্রাকচার থাকে, একটা হলো আয়ের হার দেওয়া থাকে, বছর দেওয়া থাকে, অথবা আয়ের হার দেওয়া আছে, সম্ভাবনা দেওয়া আছে। যদি সম্ভাবনা থাকে তাহলে সম্ভাবনা অনুযায়ী অঙ্কগুলো করতে হবে। আর যদি সময় দেওয়া থাকে, আমাদের সময়ের স্ট্রাকচার অনুযায়ী অঙ্ক করতে হবে। সো প্রিয় শিক্ষার্থী, আমরা লেকচার 4-এ সময় দেওয়া থাকলে অঙ্কগুলো কিভাবে করতে হবে সেটি দেখাইছি। সো আজকে সম্ভাবনা থাকলে তার অঙ্কগুলো কিভাবে করতে হবে সেটা সম্পর্কে আজকে আলোচনা করতেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখেছো এখানে যদি প্রশ্নে সম্ভাবনা দেওয়া থাকে, সম্ভাবনার ইংলিশ হলো প্রবাবিলিটি। তাহলে যদি ইংলিশে এভাবে হয়, যাদের if the given data is probability, the probability is given, then the average rate of return, অর্থাৎ গড় মুনাফার হার। গড় মুনাফার হারের সূত্র হবে আর ভার। আর ভার বলতে বোঝাচ্ছে গড়। তাহলে আমরা যদি অঙ্ক শুরু করতে চাই, তাহলে আমরা 1 নম্বর বলছে তোমাদের যে গড় মুনাফার হার নির্ণয় করো। সো আমরা গড় মুনাফার হারের সূত্র এটি যে আর ভার সমান সমান R1। R1 বলতে বোঝাচ্ছে প্রথম বছরের মুনাফার হার। তাহলে এখানে যদি আমরা এই মানগুলো ধরি, তাহলে এটা হবে R1, আর এটা হবে R2, এটি হবে R3, এটি হবে R4, এটি হবে R5। সো প্রিয় শিক্ষার্থী, এগুলোকে জাস্ট আয়ের হার, যাকে আর দ্বারা প্রকাশ করে, আর এগুলো সম্ভাবনা। তাহলে আমরা যদি এটাকে ধরি P1, এটা P2 হবে, এটা P3, P4, সরি P4, দেন P5 হবে। তাহলে এইভাবে আয়ের হারকে আর দ্বারা এবং সম্ভাবনাকে পি দ্বারা প্রকাশ করে। তাহলে যদি আমরা সূত্রটি বসাই, 1 নম্বর যে সূত্রটি বলেছিল আমাদের যে গড় মুনাফার হার নির্ণয় করো, তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যদি গড় মুনাফার হার নির্ণয় করি, তাহলে আমরা এখানে মান বসাতে পারি। যেহেতু ডট ডট বলছে, ডট ডট বলতে বলছে যতটা বছর আছে, যেহেতু আমরা স্পেসিফিক এখানে পেয়েছি 1 বছর, 2 বছর, 3, 4, 5, 5টি ডাটা আছে। সো আমরা এখানে 3 বছর না লিখে 5টি ডাটায় লিখব। তাহলে কি R4 ইনটু P4 প্লাস R5 ইনটু P5। এভাবে প্রিয় শিক্ষার্থী আমরা সহজেই এই অঙ্কগুলো করতে পারি। তাহলে যদি আমি টোটাল মানগুলো বসাই, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে 8% ছিল। আমরা 8% এর সাথে পি প্রবাবিলিটি, সম্ভাবনা, দেখো সম্ভাবনাকে আমরা পার্সেন্টেজে লিখলে পার্সেন্টেজে উঠে, তাহলে লাস্টে আমাকে 100 দ্বারা গুণ করতে হবে না। তাহলে R2 এর মান দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী, দেখো 12%, আর ওখানে ছিল 15%, আমরা পার্সেন্টেজ উঠিয়ে দিয়েছি। এখানে এইভাবে দেখো প্রিয় শিক্ষার্থী, R3 বলতে 16%। আমরা 16% কে যদি 20% দ্বারা গুণ করি, এখানে আছে 20% ইনটু হবে আমার 30% প্লাস আমাকে R5 দেওয়া আছে 25% ইনটু 15%। সো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের ক্যালকুলেটরে যদি এই মানগুলো বসিয়ে থাকি, তাহলে আমরা সহজেই টোটাল এই মানটাকে পেতে পারি এভাবে যে 19%। অর্থাৎ যদি গড় মুনাফা হার নির্ণয় করতে বলে, এইভাবে জাস্ট আমরা মানগুলো বসিয়ে সহজে ক্যালকুলেটরে 19%, অর্থাৎ 19% হবে এই প্রতিষ্ঠানটির গড় মুনাফা হার। আর আমরা আরেকটি জিনিস দেখি প্রিয় শিক্ষার্থী, দেখো তোমরা
এখানে যদি আমার বছর অর্থাৎ ডাটার মান যদি কম থাকতো, অর্থাৎ 1 বছর 2 3 4 আছে, এখানে 4 এর জায়গায় 5 বছর ছিল, অর্থাৎ 5টি ডাটা ছিল। যদি 3টি ডাটা থাকে আমার 3টি হবে, 4টি ডাটা থাকলে 4টি হবে, 2টি ডাটা থাকলে 2টি হবে। তো এইভাবে জাস্ট আমরা কি করতে পারি, গড় মুনাফার হার নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তুমি বুঝতে পারছো গড় মুনাফার হার কিভাবে নির্ণয় করতে হবে। আমরা 2 নাম্বার যাই, সেটা হলো আদর্শ বিচ্যুতি। এই আদর্শ বিচ্যুতি অর্থাৎ এটাকে বলা হয় থেকে পরিমিত ব্যবধান, আর যাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, আর একটা ইংলিশের ভার্সন হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে 2 নাম্বার আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে পারি। 2 নাম্বার আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে পারি। তাহলে দেখি আমরা জানি, দেখো আমরা আদর্শ বিচ্যুতির সূত্রটি যদি বসাই, আদর্শ বিচ্যুতি সমান সমান আদর্শ বিচ্যুতি, বা এটাকে বলা হয়ে থাকে পরিমিত ব্যবধান। প্রিয় শিক্ষার্থী, দেখো পরিমিত ব্যবধানকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। সিগমা সমান সমান √। এখানে যেহেতু কয়টি বছর ছিল, এখানে ছিল 5টি ডাটা, যার কারণে এখানে আমার টোটাল মান আসবে কয়টি, 5টি। তাহলে আমরা যদি লিখতে চাই, এভাবে লিখতে পারি r1 - r var হোল স্কয়ার ইনটু p1 প্লাস। প্রিয় শিক্ষার্থী, দেখো তোমরা জাস্ট এ আর ভার সেম থাকবে, বাট সবকিছু চেঞ্জ হবে। যেমন r1 এর জায়গায় এখানে r2 হবে, কারণ দ্বিতীয় ডাটার মানগুলো আমরা বসাবো, কিন্তু আর ভার তো চেঞ্জ হবে না, কারণ সব জায়গায় আর ভার সমান। যার কারণে এখানে আমরা যদি লিখি r2 - r var হোল স্কয়ার ইনটু p2 প্লাস, এইভাবে r3 - r var হোল স্কয়ার ইনটু p3 প্লাস r4 - r var হোল স্কয়ার ইনটু p4 প্লাস লাস্ট ওয়ান ডাটা আমাদের 5টি ডাটাই ছিল r5 - r var হোল স্কয়ার ইনটু p5। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জাস্ট আদর্শ বিচ্যুতির ক্ষেত্রে জাস্ট এই ডাটাটা ফলো করি। এটা জাস্ট একাদশ থেকে ক্লাস 9 10 হয়তো আমরা এই ডাটাটা ইউজ করি না। এইভাবে জাস্ট এই ডাটাতে মানটি বসিয়ে সহজে আমরা ঝুঁকির পরিমাণ বা আদর্শ বিচ্যুতির মান বের করতে পারি। সো আমি যদি প্রিয় শিক্ষার্থী আমরা এই মানগুলো বসিয়ে থাকি, তাহলে আমরা পেতে পারি, প্রত্যেকটি মান বসাচ্ছি। দেখো r1 বলতে বলছে এখানে কত পার্সেন্ট আছে, 8%। তাহলে যদি আমরা 8 - r var, প্রিয় শিক্ষার্থী দেখো এই যে r var আমরা এখানে পেয়েছিলাম 19%। সো আমরা যদি এখানে 19% হোল স্কয়ার দিই ইনটু p1 বলতে বোঝাচ্ছে এখানে প্রবাবিলিটি 1 কত ছিল, 20%। যদি আমরা 20% কে পার্সেন্টেজ উঠাই, তাহলে 0.20 লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, এইভাবে জাস্ট আমি প্রত্যেকটা মান বসাচ্ছি। 20% - 19% ইনটু 0.15 প্লাস এখানে 16 - 19%, যেহেতু আর ভার 19% আছে, 19% হোল স্কয়ার ইনটু এখানে সম্ভাবনা আসবে 20 প্লাস 20 - 19% হোল স্কয়ার ইনটু 30 প্লাস 25 মাইনাস 19% ইনটু, আমরা যদি 19%কে পার্সেন্টেজ না উঠাই, তাহলে লাস্টে 100 দ্বারা গুণ দিতে হবে না, যার কারণে 25 - 19.15। অর্থাৎ আমি জাস্ট কিছু ইনস্ট্রাকশন দিচ্ছি প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে। সেটা হলো 8% কে পার্সেন্টেজ না উঠিয়ে, আমরা এই দুইটাকে পার্সেন্টেজ না উঠে শুধুমাত্র সম্ভাবনার মানটিকে পার্সেন্টেজ উঠিয়ে যদি লিখি, তাহলে দেখা যাচ্ছে লাস্টে ফাইনালি যে রেজাল্ট আসবে সেই রেজাল্টের উপর আমাকে করতে হবে না, অর্থাৎ আমাকে রুট ওভার করতে হবে না। সো প্রিয় শিক্ষার্থী, আমরা এই মানগুলোকে ক্যালকুলেশন করলে টোটাল যে মানটি পাবো, আমরা সেই মানটি লিখে দিচ্ছি। তোমরা বাসায় অবশ্যই চেষ্টা করতে হবে। সেখানে আসবে রুট ওভার, এখানে আসবে রুট ওভার 0.0059, 0.0059। এটা আলটিমেটলি ফাইনাল যে রেজাল্টটি আসবে 7.68, অর্থাৎ 7.68%। অর্থাৎ এটা তোমার রুট ওভার না উঠাইলে হয়তো এক ধরনের মান আসবে, আর যদি তুমি রুট ওভার উঠিয়ে করো তাহলে টোটাল মান আসবে এইভাবে জাস্ট। অর্থাৎ এই মানটা তোমার নাও আসতে পারে, যেহেতু ওনারা এক্সামিনাররা রুট ওভার পার্সেন্টেজ উঠিয়ে করছে, আমি না উঠিয়ে করছি, তাহলে টোটাল আসবে কত, 7.68%।
তাহলে এইভাবে জাস্ট আমরা আদর্শ বিচ্যুতির মানগুলো বের করতে পারি। আর আমাদের তৃতীয় নাম্বার যে প্রবলেমটা চাইছিল যে বিভেদাঙ্ক নির্ণয় করো, অর্থাৎ বিভেদাঙ্ক যদি নির্ণয় করতে চাই, এই বিভেদাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের আদর্শ বিচ্যুতি এবং গড় হার, গড় মুনাফার এই দুইটির হেল্প লাগে সাধারণত। সো আমরা যদি বিভেদাঙ্ক সূত্রটি বসাই তাহলে আমরা সহজে দেখা যাবে যে আমরা এই মানটি পেতে পারি। তাহলে 3 নম্বর প্রবলেম ছিল, সেটা হলো বিভেদাঙ্ককে সাধারণত স্টুডেন্ট সিবি দ্বারা প্রকাশ করা হয় থাকে, অর্থাৎ সিবি বলতে কোভেরিয়েন্স। তাহলে কোভেরিয়েন্স সমান সমান এখানে আমরা পাবো সিগমা ডিভাইডেড গাণিতিক গড় ইনটু 100। সো প্রিয় শিক্ষার্থী, এখানে সিগমার মান আসছে আমার 7.68। তাহলে 7.68 কে যদি আমি সিগমা দ্বারা অর্থাৎ আর ভার দ্বারা গুণ করি, আমরা প্রিয় শিক্ষার্থী আজকে আর ভার পেয়েছিলাম 19%। তাহলে আমরা এখানে 19% দ্বারা ভাগ করব এবং 100 দ্বারা গুণ করলে সহজে সিবি অর্থাৎ কোভেরিয়েন্সের মান পেতে পারি। তাহলে আমি দেখি আমাদের কত আসছে টোটাল মান। টোটাল ক্যালকুলেটরে দেখা যাচ্ছে যে 7.68 ভাগ 19%, তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা পাই 40.42 অর্থাৎ 40.42%। এই মান আমরা সিবির মান পেতে পারি। সো প্রিয় শিক্ষার্থী, আমরা এর মাধ্যমে সম্ভাবনার কোনো অঙ্ক দেওয়া থাকলে বা কোনো ডেফিনিশন দেওয়া থাকলে আমরা সহজে এইভাবে একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠানের ঝুঁকি নির্ণয় করতে পারি। এটি সাধারণত একক ঝুঁকির ক্ষেত্রে অর্থাৎ একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ধরনের ঝুঁকি থাকলে আমরা সেগুলোর ডেফিনেশন বা সেগুলো নির্ণয় করতে পারি। বাট একাধিক প্রতিষ্ঠান যদি থাকে তখন যাকে বলা পোর্টফোলিও, অর্থাৎ পোর্টফোলিওর ভিত্তিতে প্রতিষ্ঠানের মান দেওয়া থাকবে, তখন পোর্টফোলিওর ঝুঁকি বের করতে হবে। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে সেটি নিয়ে আলোচনা করব। তার আগে আমি প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দেব এবং কিছু কথা বলবো যেটা খুবই ইম্পর্টেন্ট এবং যেটা একটা স্টুডেন্টের জন্য খুবই দরকার। সেটা হলো দুটি প্রতিষ্ঠান, অর্থাৎ দুইটি প্রতিষ্ঠানের ডাটা এভাবে দেওয়া আছে, তখন প্রতিষ্ঠানে তোমাকে বলা হবে যে কোন প্রতিষ্ঠানটি গ্রহণযোগ্য বা কোন প্রকল্পটি তুমি গ্রহণ করবে। এই ধরনের ভিত্তিতে বা এই ভিত্তিতে যদি কোনো অঙ্ক আমরা করতে চাই তাহলে বা সিদ্ধান্ত দিতে চাই, এই সিদ্ধান্তগুলো দিতে হলে অবশ্যই অঙ্ক করে নিতে হবে। তাই এর মাধ্যমে দুইটি সিদ্ধান্ত আমি দেখাচ্ছি। একটা হলো আদর্শ বিচ্যুতি, যাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। একটা হলো আদর্শ বিচ্যুতি বা এটাকে বলা হয় পরিমিত ব্যবধান। প্রিয় শিক্ষার্থী দেখো, যদি প্রতিষ্ঠান দুটি হলো, একটি এ প্রতিষ্ঠান একটি বি প্রতিষ্ঠান, এই সিগমার মান একটি আছে 6.73% এবং আরেকটি সিগমা হলো 8.73%। আমি তোমাদেরকে দেখাচ্ছি। যদি দুটি প্রতিষ্ঠানের মান বা ডাটাগুলো দিয়ে বলে যে ঝুঁকির ভিত্তিতে কোন প্রকল্পটি গ্রহণযোগ্য, তখন আমরা ফার্স্টে এই সিগমার মান বের করব, অর্থাৎ আদর্শ বিচ্যুতির মান বের করব বা পরিমিত ব্যবধান। এই আদর্শ বিচ্যুতির মান বের করার পরে দেখবো যে কার ডাটার মান বেশি, অর্থাৎ কোন সিগমার মানটা বেশি। যদি যে সিগমার মান বেশি বা যে প্রতিষ্ঠানের আদর্শ বিচ্যুতির মান বেশি তার ঝুঁকি বেশি, কারণ এই আদর্শ বিচ্যুতি দ্বারাই ঝুঁকিকে প্রমাণ করে বা ঝুঁকিকে প্রকাশ করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এইভাবে কি করতে পারি আমরা দুটি প্রতিষ্ঠানের মধ্যে কোন প্রতিষ্ঠানের ঝুঁকি বেশি এবং কোন প্রতিষ্ঠানটির ঝুঁকি কম সেই ভিত্তিতে একটি প্রতিষ্ঠানকে গ্রহণ করতে পারি বা সিলেকশন করতে পারি। তাহলে দেখা যাচ্ছে এখানে এ এবং বি প্রতিষ্ঠানের মধ্যে বি প্রতিষ্ঠানের আদর্শ বিচ্যুতির মান বেশি, সুতরাং এই প্রতিষ্ঠানটির কি ঝুঁকি অনেক বেশি, যার কারণে এই প্রতিষ্ঠানটি আমরা গ্রহণ করব না, অর্থাৎ বর্জন করব এবং এই প্রতিষ্ঠানটি গ্রহণ করব। এইভাবে আমরা সহজেই দুটি প্রতিষ্ঠানের সাথে তুলনা করে অর্থাৎ আদর্শ বিচ্যুতির মাধ্যমে প্রতিষ্ঠানকে নির্বাচন করতে পারি। এখন
আমাদের আরেকটু কথা আছে যে যদি দুটি প্রতিষ্ঠানের আদর্শ বিচ্যুতির মান প্রায় সমান হলো, অর্থাৎ কাছাকাছি চলে আসলো, অর্থাৎ পয়েন্টের সামান্য ব্যবধান থাকলো, তখন কি করব? এই অবস্থায় আমরা তৃতীয় নম্বর একটা সূত্র পড়াইছিলাম, সেটা হলো সিবি, যাকে বলা হয় থেকে বিভেদাঙ্ক। প্রিয় শিক্ষার্থী, এই সিবি দ্বারাও দুটি প্রতিষ্ঠানের ঝুঁকিকে প্রকাশ করা হয়ে থাকে। তখন এই সিবির মাধ্যমে দেখবো যে দুটি প্রতিষ্ঠানের সিবির মধ্যে তখন কারটা বেশি বা কারটা কম। এই সিবিটা এক ধরনের ঝুঁকি, যার কারণে যদি আদর্শ বিচ্যুতির মাধ্যমে দুটি প্রতিষ্ঠানের সিদ্ধান্ত না দিতে পারি, তখন সিবি দ্বারা দেখব যে প্রতিষ্ঠানের সিভির মান অর্থাৎ বিভেদাঙ্ক বেশি থাকবে সেই প্রতিষ্ঠানটি বর্জন করতে হবে, যার বিভেদাঙ্ক কম থাকবে সেই প্রতিষ্ঠানটি গ্রহণযোগ্য হবে। সো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা সম্ভাবনার যে ম্যাথটি দেখাইছি এটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এবং প্রত্যেক বছর এই সম্ভাবনা অথবা সময়ের দ্বারা একটি করে ক্রিয়েটিভ কোশ্চেন তোমাদের দেওয়া থাকে। সো আশা করি তোমরা আজকের পর থেকে এই ঝুঁকি এবং মুনাফার হারের যে গাণিতিক সমস্যাগুলো আছে এটি করতে পারবো। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পোর্টফোলিও অর্থাৎ পণ্যের বৈচিত্র্যকরণের ক্ষেত্রে একাধিক প্রকল্পে বিনিয়োগ করলে তখন তার ঝুঁকিটা কি ধরনের হয় সেটি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এই বলে আজকে আমার লেকচার শেষ করছি। আল্লাহ হাফেজ, তোমরা সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।